সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি বিবি অনার্স থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিষয়ের থার্ড চ্যাপ্টার অর্থাৎ ক্যাপিটাল অ্যালোকেশন বিটুইন রিস্কি অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেটস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: মিনিং অফ রিস্ক ফ্রি অ্যাসেটস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, meaning of risk-free lending and risk-free borrowing, Capital allocation across risky and risk-free portfolios. চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ক্যাপিটাল অ্যালোকেশন বিটুইন দ্য রিস্কি অ্যান্ড রিস্ক ফ্রি অ্যাসেট, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিবিহীন সম্পদের মধ্যে মূলধন বন্টন। আমরা প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে যে রিস্কি অ্যাসেট বলতে আমরা আসলে কি বুঝি, ঝুঁকিপূর্ণ সম্পদ বলতে আমরা কি বুঝি। যে সম্পদের ক্ষেত্রে রিস্ক বেশি থাকে, অর্থাৎ যে সম্পদে বিনিয়োগ করলে রিস্কের পরিমাণটা বাড়তেও পারে আবার কমতেও পারে, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণে কোনো রিস্ক থাকে না বা নির্দিষ্ট পরিমাণে কোনো রিটার্ন আসে না, সেই ধরনের সম্পদই হচ্ছে রিস্কি অ্যাসেট। এক্ষেত্রে সাধারণত প্রাইস ভলাটিলিটি বেশি থাকে, অর্থাৎ সম্পদের মূল্যটা বেশি পরিমাণে হ্রাস বৃদ্ধি করে এবং সেই ক্ষেত্রে রিটার্নের পরিমাণটাও হ্রাস বৃদ্ধি হয়। তো এই সকল সম্পত্তি কি কি, যেমন বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন সিকিউরিটিজ, বন্ড ইত্যাদি। তো এই রিস্কি সিকিউরিটির কি কি বৈশিষ্ট্য থাকে? এটির প্রাইস ভলাটিলিটি বেশি থাকে, আর রিটার্নটা আনসিকিউর থাকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ রিটার্ন কখনোই আসে না, কখনো রিটার্নের পরিমাণ বাড়ে, কখনো কমে। আর প্রাইভেট অর্গানাইজেশন সাধারণত এই ধরনের সিকিউরিটিজ গুলো ইস্যু করে থাকে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনোই জিরো হয় না। এবার আমরা দেখব ঝুঁকি মুক্ত সম্পদ অর্থাৎ রিস্ক ফ্রি অ্যাসেট বলতে আমরা কি বুঝি। যে সকল আর্থিক সম্পদ থেকে ভবিষ্যতে একটি নির্দিষ্ট হারে নিশ্চিত প্রতিদান পাওয়া যায় তাদেরকেই ঝুঁকিমুক্ত আর্থিক সম্পদ বলা হয়, যেমন সরকারি বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র ইত্যাদি। সাধারণত একজন বিনিয়োগকারী যখন এই ঝুঁকিবিহীন কোনো সম্পদে বিনিয়োগ করে তখন এই ঝুঁকিবিহীন সম্পদ থেকে যে রিটার্নটা অর্থাৎ আয়ের যে হারটা সে সম্পর্কে তিনি কিন্তু ভালোভাবে অবগত থাকেন। অর্থাৎ যে সকল বিনিয়োগকারী যারা রিস্ক নিতে চায় না, যারা একটি নিয়মিত রিটার্ন আশা করে, তারা সাধারণত কি করে, এই ঝুঁকিমুক্ত সম্পদে বিনিয়োগ করে থাকে। আর এই ক্ষেত্রে সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান এটি শূন্য হয়। আর এটিকে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি, দেখো যে এই ক্ষেত্রে রিটার্ন ফিক্স থাকে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ রিস্ক জিরো থাকে, অর্থাৎ কোনো রিস্ক থাকে না। এবার আমরা ঝুঁকিমুক্ত সম্পদের কিছু বৈশিষ্ট্য দেখব, যে এটি একটি নির্দিষ্ট এবং নিশ্চিত প্রতিদান পাওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকে। আর ঝুঁকিমুক্ত সম্পদ এটি সাধারণত সরকার কর্তৃক ইস্যু করা হয়ে থাকে। আর এক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই, অর্থাৎ নির্দিষ্ট হারে যে সুদ পাওয়ার কথা সেই সুদ এটা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা থাকে না। আর এক্ষেত্রে পরিমিত ব্যবধান সবসময় জিরো হয়ে থাকে। আর ঝুঁকিযুক্ত সম্পদ এবং ঝুঁকিমুক্ত সম্পদের মধ্যে সহবেদাঙ্ক মানও কি হয়, শূন্য হয়। এবার আমরা দেখব রিস্ক ফ্রি লেন্ডিং অ্যান্ড বরোয়িং, অর্থাৎ ঝুঁকিমুক্ত ঋণদান ও ঋণ গ্রহণ। তো সাধারণত একজন বিনিয়োগকারী
যেমন ঝুঁকিমুক্ত আয়ের হারে ঋণ করার মাধ্যমে বিনিয়োগ করতে পারে, ঠিক তেমনি সে ঋণ দিতেও পারে। কারণ ঝুঁকিমুক্ত আয়ের হারে বিনিয়োগ করার ফলে একজন বিনিয়োগকারী যেমন নিশ্চিত আয় প্রত্যাশা করে, ঠিক তেমনি উক্ত বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিধায় মূলধনী লোকসান হওয়ার সম্ভাবনাও থাকে না। তো এবার আসি যে ঝুঁকিমুক্ত ঋণদান বলতে আসলে আমরা কি বুঝি? এখানে আসলে ঋণদান বলতে বিভিন্ন ঝুঁকিমুক্ত সম্পদ যেমন সরকারি বন্ড, ট্রেজারি বিল এবং সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয় করাকে বোঝানো হয়েছে। একজন বিনিয়োগকারী যখন সরকারি বন্ড, ট্রেজারি বিল বা সঞ্চয়পত্র আ ক্রয় করে, তখন সে কি করে? সে এই সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ক্রয় করার মাধ্যমে সে সরকারকে ঋণ প্রদান করে। এতে সরকার কি করতে পারে? তার যে প্রয়োজনীয় অর্থ সেটি আ সে সংগ্রহ করতে পারে এবং এর বিপরীতে সরকার কি করে? বিনিয়োগকারীকে সুদ প্রদান করে থাকে। আর এই ঝুঁকিমুক্ত ঋণ প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী কি করতে পারে? নির্দিষ্ট হারে ঝুঁকিহীন রিটার্নও পেতে পারে। এবার আসি ঝুঁকিমুক্ত ঋণ গ্রহণ বলতে আমরা কি বুঝি? যখন একটি নির্দিষ্ট হারে তহবিল সংগ্রহ করা হয়, তখন তাকে ঝুঁকিমুক্ত ঋণ গ্রহণ বলা হয়। সাধারণত সরকার কি করে? তার যখন অর্থের প্রয়োজন হয়, তখন আ সাধারণত জনসাধারণের মধ্যে বিভিন্ন ট্রেজারি বিল, বন্ড, মিউচুয়াল বন্ড, আ সঞ্চয়পত্র এগুলো বিক্রি করার মাধ্যমে জনগণের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। এবার আমরা দেখব ঝুঁকিমুক্ত এবং ঝুঁকিযুক্ত পোর্টফোলিওর মধ্যে মূলধন বন্টন কিভাবে হয়ে থাকে। একটি বিষয় আগে বলে রাখি যে একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান যদিও সর্বোচ্চ মুনাফা প্রত্যাশা করে, কিন্তু মুনাফার আগে চিন্তা করে তার ঝুঁকির কথা। অর্থাৎ সবসময় একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ করে সে স্বস্তিতে থাকে না। এজন্য আ ওই প্রতিষ্ঠান বা ব্যক্তি কি করে? তার যে ঝুঁকিপূর্ণ যে সম্পদে বিনিয়োগ, সেই বিনিয়োগ থেকে কিছু বিনিয়োগ কমিয়ে কি করে? আ ঝুঁকি মুক্ত যে সম্পদ আছে সেই সম্পদে বিনিয়োগ করে থাকে। ফলে তার এই ঝুঁকির পরিমাণটা কি হয়? হ্রাস পায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন একটি প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফা করে, সেই মুনাফা যখন আ আবার বিনিয়োগ করতে যায় তখন কিন্তু আ সেই বিনিয়োগের ক্ষেত্রেও চিন্তা করে যে আ রিস্কি ইনভেস্টমেন্ট না করে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে। কারণ হচ্ছে যে এতে তার টোটাল যে রিস্ক সেটি কিন্তু কমে যায়। আর এর ক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কিন্তু যে শেয়ার মালিক তাদের আ যে আয়ের সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। কারণ একটি প্রতিষ্ঠান সর্বাগ্রে কি করে? তার চিন্তা করে তার শেয়ার মালিকদের আয়ের কথা। কাজেই সম্পূর্ণরূপে যদি আ একটি প্রতিষ্ঠানের টোটাল টাকাটাই যদি রিস্কি অ্যাসেট এ বিনিয়োগ করা হয়, সেই ক্ষেত্রে সেখানে যদি ব্যাপক পরিমাণের ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি কিন্তু শেয়ার হোল্ডারদেরকেই আ বহন করতে হয়। কাজেই দক্ষ ব্যবস্থাপক তারা কি করে? তারা তাদের এই ইনভেস্টমেন্ট এর একটি অংশ রিস্ক ফ্রি আ বিভিন্ন সম্পদ যেগুলো আছে রিস্ক ফ্রি অ্যাসেট সেগুলোতে বিনিয়োগ করে মোট রিস্কের পরিমাণটা কমিয়ে ফেলে। এখন এই যে আ রিস্কি ইনভেস্টমেন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রিস্ক ফ্রি অ্যাসেট এ ইনভেস্ট করা, এটা কিভাবে করা হবে সেটি একটি প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটি ভাইটাল ইস্যু। যে কতটুকু সম্পদ সে রিস্কি অ্যাসেট হতে নিয়ে রিস্ক ফ্রি অ্যাসেটে বিনিয়োগ করবে। যার দ্বারা রিস্কের পরিমাণটা কমে যাবে এবং মুনাফা সর্বাধিক হবে। তো এই ক্ষেত্রে আ কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রিস্কি অ্যাসেট এর যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও থেকে একটি নির্দিষ্ট হারে কি করে
যে বিনিয়োগের একটা নির্দিষ্ট হারে বিনিয়োগ উঠিয়ে নিয়ে রিস্ক ফ্রি পোর্টফোলিওতে কি করা হয়, ইনভেস্ট করা হয়, অথবা রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করে নতুন পোর্টফোলিও গঠন করা হয়, ফলে টোটাল রিস্কের পরিমাণটা কমে যায়। তো এই ক্ষেত্রে একটি বিষয় যেটি আমাদের মনে রাখা জরুরি সেটি হচ্ছে যে এই যে রিস্কি অ্যাসেটের যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর মধ্যে যে বিভিন্ন অ্যাসেটের যে রেশিও আছে, বিভিন্ন অ্যাসেটের যে অনুপাত আছে, সেই অনুপাতের কোনো পরিবর্তন কিন্তু এই ক্ষেত্রে হয় না। শুধুমাত্র কি হয় যে এই যে রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেট, এই দুইটার মধ্যে রিস্কি অ্যাসেটের যে ওয়েটটা, সেই ওয়েটটাকে কমিয়ে কি করা হয়, এটাকে রিস্ক ফ্রি অ্যাসেটে ট্রান্সফার করা হয়। তো এর দ্বারা রিস্কি অ্যাসেটের যে অ্যাসেট গুলো আছে সেগুলোর মধ্যে আনুপাতিক কোনো নির্দিষ্ট পরিবর্তন হয় না, অর্থাৎ তাদের মধ্যে সম্পদের অনুপাত একই রকম থাকে। এটি হচ্ছে যে এই মূলধন বন্টনের মূল কথা। যে আমরা একটি উদাহরণ দিলে বিষয়টি আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো ফর এক্সাম্পল, একজন বিনিয়োগকারী একটি ঝুঁকিপূর্ণ পোর্টফোলিও হচ্ছে পি এবং ঝুঁকিমুক্ত সম্পদের পোর্টফোলিও হচ্ছে এফ। আর এই ঝুঁকিপূর্ণ যে পোর্টফোলিও অর্থাৎ পি, এর মধ্যে দুইটি মিউচুয়াল ফান্ডের সিকিউরিটি রয়েছে, একটি হচ্ছে স্টক, আরেকটি হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ড। তো আমরা এই স্টককে ই দিয়ে প্রকাশ করতে পারি এবং বন্ডকে বি দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন ধরে নেই উদাহরণস্বরূপ যে কোনো একটি পোর্টফোলিও মোট বাজার মূল্য হচ্ছে ৩ লাখ টাকা। এই ৩ লাখ টাকার মধ্যে ৯০,০০০ টাকা হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট, আর বাকি ২,১০,০০০ টাকা হচ্ছে রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট। এখন এই রিস্কি অ্যাসেটের ইনভেস্টমেন্টের মধ্যে, অর্থাৎ পোর্টফোলিও বি এর মধ্যে আবার স্টকে ইনভেস্টমেন্ট, ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে হচ্ছে ১,১৩,৪০০ টাকা এবং যে দীর্ঘমেয়াদী বন্ড অর্থাৎ বিস, এতে ইনভেস্টমেন্ট হচ্ছে ৯৬,৬০০ টাকা। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে এই দুইটি অর্থাৎ রিস্কি পোর্টফোলিওর মধ্যে দুইটি অ্যাসেট রয়েছে, একটি হচ্ছে ইকুইটি আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ড। এটার রেশিও হচ্ছে ৫৪% হচ্ছে ই এর জন্য অর্থাৎ ইকুইটির জন্য, আর ৪৬% হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ডের। অর্থাৎ এই ২,১০,০০০ এর ৫৪% হচ্ছে ইকুইটিতে ইনভেস্টমেন্ট, আর বাকি ৪৬% হচ্ছে দীর্ঘমেয়াদী বন্ডে ইনভেস্টমেন্ট। এখন আমরা দেখি যে তাহলে টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্টটা কত আর রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্টটা কত। যেহেতু আমাদের টোটাল অ্যাসেট ছিল ৩ লাখ টাকার, তাহলে এই ৩ লাখ টাকার মধ্যে রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট ছিল ২,১০,০০০। সেই হিসেবে রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট হলো 70%, যেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ওয়াই যদি 70% হয় তাহলে রিস্ক ফ্রি অ্যাসেট হবে 1 মাইনাস ওয়াই, তাহলে এটা হবে কত, 30%। এটাকে আমরা কিভাবে দেখাতে পারি যে 3 লাখ এর মধ্যে 90,000 হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্টমেন্ট, তাহলে এই রিস্ক ফ্রি অ্যাসেটের রেশিওটা হচ্ছে 30%। এখন আমরা আরেকটি জিনিস দেখব যে ওয়েটটা দেখব যে রিস্কি অ্যাসেটের ওয়েটটা কত। যেমন ইর ওয়েটটা কত, যে টোটাল ৩ লাখ টাকার মধ্যে ইর ইনভেস্টমেন্ট ছিল ১,১৩,৪০০, অর্থাৎ ইর ওয়েট হচ্ছে 0.378, আর বন্ড বি এর ওয়েট হচ্ছে, বি এর ৩ লাখ টাকার মধ্যে বি এর ইনভেস্টমেন্ট ছিল ৯৬,৬০০, তাহলে বি এর ওয়েট হচ্ছে 0.322,
অর্থাৎ এই দুইটা ওয়েট মিলে কত আসছে 70%। আমরা বলেছিলাম যে রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট ছিল 70%। এখন আমরা একটি বিষয় এখানে খেয়াল করব যে যদি এরকম হয় যে মনে করো এই একজন এই প্রতিষ্ঠান কি করতে চাইলো, তার রিস্কটাকে আরো রিডিউস করতে চাইলো। সেই ক্ষেত্রে সে চাইলো যে না, সে তার এই রিস্কি অ্যাসেট থেকে ইনভেস্টমেন্ট করিয়ে সে কি করবে, রিস্ক ফ্রি অ্যাসেটে সে ইনভেস্ট করবে। তো সে মনে করলো যে না ঠিক আছে, আমি ওই আমার বর্তমানে 70% রিস্কি অ্যাসেট ইনভেস্টমেন্ট আছে, এটাকে আমি কি করব 56% করে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা অ্যালোকেশনটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। তো তাহলে আগে আমাদের 70% ইনভেস্টমেন্ট ছিল রিস্কি অ্যাসেটে, তাহলে এখন এটা হয়ে যাবে কত 56%। একটি বিষয় কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছিলাম, সেটি হচ্ছে যে যদি এই রিস্কি ইনভেস্টমেন্ট থেকে একটা পার্সেন্টেজ রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অ্যাসেট ইনভেস্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আহ, এই রিস্কি অ্যাসেট এবং রিস্ক ফ্রি অ্যাসেটের মধ্যে ওয়েটের কি হবে, পরিবর্তন হবে। কিন্তু এই রিস্কি অ্যাসেটের মধ্যে যে অ্যাসেট গুলো ছিল, সেই অ্যাসেটের যে রেশিও গুলো ছিল, রেশিও অফ ইনভেস্টমেন্ট ছিল, সেটা কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। তো আমরা সেটি এখানে আমরা দেখাবো, প্রমাণ করব। তো এখানে দেখো যে আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল 3 লাখ, তাহলে এখন যদি রিস্কি অ্যাসেটে ইনভেস্টমেন্ট 70% থেকে কমে 56% হয়, তাহলে রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট হবে হচ্ছে $1,68,000। তো এখন কথা হচ্ছে যে আগে আমাদের রিস্কি পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে $2,10,000, তাহলে এখন এটা যদি $1,68,000 হয়ে যায়, তাহলে কত ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এখানে $42,000 ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি অ্যাসেট থেকে কমে কোথায় চলে যাবে, রিস্ক ফ্রি অ্যাসেটে চলে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা দেখব যে এই রিস্কি অ্যাসেটের মধ্যে দুইটি অ্যাসেট ছিল, একটি হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে বন্ড। তাহলে এর রেশিওটা আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ এই $42,000 কিন্তু এই ডলার কিন্তু এই ইকুইটি এবং বন্ডের মধ্য থেকে যাবে, কিন্তু এটা কি হারে যাবে, এটা কিন্তু তাদের ইনভেস্টমেন্টের অনুপাতেই এই টাকাটাকে কি করতে হবে, তাদের মধ্য থেকে বাদ দিতে হবে। তাহলে এবার রিস্ক ফ্রি যে অ্যাসেট, সেই অ্যাসেটের পরিমাণ বেড়ে কত হবে, আগে ছিল $90,000, $90,000, এর সাথে আমাদের $42,000 যদি যোগ করি, তাহলে আমাদের হচ্ছে $1,32,000। তো সেই ক্ষেত্রে দেখো যে আমাদের টোটাল যে অ্যাসেট ছিল কত, 3 লাখ। তাহলে 3 লাখের আমরা এক্ষেত্রে দেখলাম যে রিস্কি অ্যাসেটে আমাদের ওয়েটটা কত, 56%। তাহলে আমরা 56 যদি বাদ দেই, তাহলে আহ, আমরা যেটা পাচ্ছি 44%। সেই 44%-এ 3 লাখের 44% যদি আমরা করি, তাহলে আসে $1,32,000। তো এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে এই যে যে $42,000 রিস্কি অ্যাসেট থেকে রিস্কলেস অ্যাসেটে, সরি রিস্ক ফ্রি অ্যাসেটে চলে গেল, তাহলে এই টাকাটা কিন্তু ওয়েটের পরিবর্তন হলো। আমরা দেখলাম যে আগে রিস্কি অ্যাসেটের ওয়েট ছিল 70%, এখন হয়ে গেল এটা 56%। আর আগে রিস্কলেস অ্যাসেটের ওয়েট ছিল 30%, এখন এটা হয়ে গেল 44%। কিন্তু এই ক্ষেত্রে বলা ছিল যে এই রিস্কি অ্যাসেটের মধ্যে যে অ্যাসেট গুলো আছে, সেগুলোর রেশিওর কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে $42,000, এই $42,000-এর মধ্যে ইকুইটি থেকে কতটুকু ইনভেস্টমেন্ট কমে যাবে, আর বন্ড থেকে কতটুকু ইনভেস্টমেন্ট কমে যাবে, যেহেতু হার একই থাকবে, তাহলে আহ, আমরা এভাবে নির্ণয় করতে পারি যে 42,000 আর এর 54% চলে যাবে ইকুইটি থেকে, অর্থাৎ $22,680।
ইকুইটি কমবে এবং এই 42,000-এর 46% অর্থাৎ $19,320 বন্ড থেকে কমে যাবে। এবার আমরা একটা কোশ্চেন দেখব, what will be the dollar value of your position in E and its proportion in your whole portfolio if you decide to hold 50% of your investment budget in risk-free instrument? অর্থাৎ যদি এরকম হয় যে টোটাল ইনভেস্টমেন্ট বাজেটের 50% যদি রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করা হয়, সেই ক্ষেত্রে ই এর ভ্যালুটা কত, অর্থাৎ ই এর পোর্টফোলিওটা কতটুকু হবে এবং এর টোটাল প্রপোর্শনের মধ্যে ই এর প্রপোর্শনটা কতটুকু, অর্থাৎ রেশিও অফ ইনভেস্টমেন্টটা ই এর কত। তো এখন কথা হচ্ছে যে আমাদের আগে কিন্তু রিস্কি অ্যাসেট ছিল ই, তাহলে এই রিস্কি অ্যাসেটের টোটাল যে কন্ট্রিবিউশন ছিল সেটা ছিল 70%। তো এখন কথা হচ্ছে এই 70% থেকে এখন কমে কি হচ্ছে 50% এ চলে যাচ্ছে, তাহলে টোটাল রিস্কি অ্যাসেটের পার্সেন্টেজ হচ্ছে 50%। এবার আমরা জানি যে এই ক্যাপিটাল অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু রিস্কি অ্যাসেটের মধ্যে যে অ্যাসেট গুলো থাকে, যে অ্যাসেট গুলো সমন্বয়ে রিস্কি পোর্টফোলিওটা গঠিত হয়, সেগুলোর রেশিও কিন্তু একই রকম থাকে, সেগুলোর রেশিও কিন্তু পরিবর্তন হয় না। শুধুমাত্র পরিবর্তন হয় কিসে, রিস্কি এবং রিস্ক ফ্রি অ্যাসেটের যে ওয়েট, সেই ওয়েটে পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওয়েট আগে ছিল 70% রিস্কি অ্যাসেটে, এখন রিস্কি অ্যাসেটের ওয়েট হয়ে গেল 50%। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যে ইকুইটির ইনভেস্টমেন্ট অর্থাৎ রিস্কি অ্যাসেটের মধ্যে যে ইকুইটি ইনভেস্টমেন্ট আছে সেটার রেশিও কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেটা ঠিক থাকবে। কাজেই এই ক্ষেত্রে ই এর প্রপোর্শন যেটা হবে, যে এই 50% যদি রিস্কি অ্যাসেট হয়, তাহলে এই 50% এর মধ্যে ই এর পার্সেন্টেজ ছিল হচ্ছে 54%, তাহলে ই এর প্রপোর্শনটা কত হবে ওভারঅল পোর্টফোলিওতে 27%। তাহলে ওভারঅল পোর্টফোলিওতে ই এর ইনভেস্টমেন্ট বা ই এর পোর্টফোলিওটা কত, তাহলে আমরা টোটাল ইনভেস্টমেন্ট যেহেতু 3 লাখ, তার এর 27% হলো $81,000। আজকের আলোচনা এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।